স্বাগত নিউজ 24 বেলা 12টার সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাসনিমে জান্নাত অর্থী। করোনার কারণে দীর্ঘ ১৯ মাস বন্ধ থাকার পর খুলে দেওয়া হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল। তবে কেবল অনার্স চতুর্থ বর্ষ এবং মাস্টার্সের শিক্ষার্থীরা হলে প্রবেশ করতে পারছেন। এক্ষেত্রে পরিচয়পত্র দেখিয়ে হলে প্রবেশ করতে হচ্ছে। সকাল থেকেই বিভিন্ন হলে নিজ নিজ রুমে উঠতে শুরু করেছেন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয় এবং হলের পক্ষ থেকে তাদের ফুল দিয়ে স্বাগত জানানো হয়। পরে হলগুলো ঘুরে দেখেন উপাচার্য অধ্যাপক ডক্টর আক্তারুজ্জামান। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফিন শাকিল। শাকিল, প্রথম দিনে কি পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতি দেখতে পাচ্ছেন হলে, এবং এর আগে সংবাদে আপনি জানাচ্ছিলেন অনেকেই খুশি আজকের দিনে যুক্ত হতে পেরে, হলে উঠতে পেরে। সো কি খবর আছে সেখান থেকে আপনার কাছে? শেষের প্রশ্ন দিয়ে শুরু করতে চাই। আসলে মানুষ স্বাভাবিকভাবেই শিক্ষার্থীরা বহুদিন ধরে আন্দোলন করছিলেন এবং তারা বলছিলেন তারা হলে উঠতে চান, এবং সে হলে ওঠার জন্য অনেক দফা আন্দোলনও হয়েছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান জায়গায়। আজকে তাদের সেই আন্দোলনের যদি বলি একটা বাস্তবায়নের রূপ নিয়েছে। আপনাকে যদি একটু ছবি তো দেখাতে চাই, রোকেয়া হলের সামনে শিক্ষার্থীরা কিন্তু এরই মধ্যে আসতে শুরু করেছেন, এবং যেহেতু ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীরাই মূলত হলে আসতে পারবেন, ফলে খুব বেশি সংখ্যা শিক্ষার্থী এখনো আসছেন না, যেহেতু ফোর্থ ইয়ার এবং মাস্টার্সের শিক্ষার্থীর সংখ্যাও খুব বেশি নয়। ফলে সময় নিয়ে অনেকেই ধীরে সুস্থে আসলে হলের দিকে অগ্রসর হচ্ছেন। এছাড়া যাদের করোনার টিকা দেওয়া নেই তারা কিন্তু হলে প্রবেশ করতে পারবেন না। ফলে যারা প্রথম ডোজ টিকা দিতে পেরেছেন তারাই মাত্র হলে আসতে পারছেন, এবং সেই যখনই তারা প্রবেশ মুখে আসছেন, হলের সামনে আসছেন, তাদেরকে বিশ্ববিদ্যালয়ের যে পরিচয়পত্র সেই সঙ্গে প্রথম ডোজ টিকার যেই আইডি কার্ড অর্থাৎ যে নিবন্ধন কার্ড, সেই নিবন্ধন কার্ড তাদেরকে দেখাতে হচ্ছে। পরবর্তী তারা হলে প্রবেশ করার সুযোগ পাচ্ছেন। এবং আমরা ভিসি আক্তারুজ্জামান তিনি বলছিলেন যে অন্যান্য পূজার পরে অর্থাৎ খুব দ্রুত সময়ে প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষ, তৃতীয় বর্ষ যে শিক্ষার্থীরা রয়েছেন সেই শিক্ষার্থীরা কিন্তু দ্রুত সময়ে হলে প্রবেশ করতে পারবেন, এবং সেই ব্যবস্থাপনা নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে হয়তো পূজার যে ছুটি রয়েছে সেই ছুটির পরপরই অর্থাৎ এই মাসের শেষের দিকেই মূলত প্রথম বর্ষ, সেকেন্ড বর্ষ এবং তৃতীয় বর্ষ শিক্ষার্থীরা হলেও আসতে পারবেন। তবে সবচেয়ে বড় আশঙ্কার খবর হচ্ছে যে দীর্ঘ 19 মাসের যে সেশন জট রয়েছে সেই জট কিভাবে কাটিয়ে উঠবে, সেই কাটিয়ে ওঠার যে চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জই মূলত বিশ্ববিদ্যালয়ের জন্য বড় হয়ে দাঁড়িয়েছে। এবং এই 19 মাস শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে যে শিক্ষাদান অর্থাৎ শ্রেণীকক্ষের যে পাঠদান, সেই পাঠদান কমিয়ে সংক্ষিপ্ত সিলেবাসে যদি পরীক্ষাগুলো নেওয়া হয় সেক্ষেত্রে হয়তো 19 মাসের যে অচল অবস্থা সেই অচল অবস্থা কাটিয়ে ওঠা সম্ভব হবে। এই ছিল বিশ্ববিদ্যালয় থেকে সবশেষ খবর। অর্থী। শাকিল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সহকর্মী আরিফিন শাকিল আমাদের সাথে যুক্ত হয়েছিলেন। সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ 11 জনের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার রায় পেছালো। রায় ঘোষণার জন্য নতুন করে আগামী 21 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত 4-এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে মামলার রায় ঘোষণার জন্য দিন ধার্য ছিল, কিন্তু বিচারক পারিবারিক কারণে ছুটিতে থাকায় মামলার রায় পিছিয়ে আগামী 21 অক্টোবর দিন ধার্য করা হয়েছে। 14 সেপ্টেম্বর একই আদালতে মামলার উভয় পক্ষের যুক্তি তর্ক উপস্থাপন শুনানি শেষ হয়। এরপর রায় ঘোষণার জন্য আজকের দিন 5 অক্টোবর ধার্য করেন আদালত। আন্দোলন জোরদারি এখন প্রধান লক্ষ্য বিএনপির। কেন্দ্র ঘোষিত আন্দোলন কর্মসূচি মুখ থুবড়ে পড়ে তৃণমূলে এসে, এজন্য এবার লক্ষ্য তৃণমূলকে সংগঠিত করা। এ নিয়ে দলের ভাইস চেয়ারম্যান সিরিজ বৈঠক করেছেন শীর্ষ নেতাদের সঙ্গে। তৃণমূলে ধরপাকড় এবং ভয়ভীতি হবে এমনটা মাথায় রেখেই কৌশল সাজানো হচ্ছে দাবি নেতাদের। শামসুজ্জামান শাহিন এবং নয়ন বড়ুয়া জয়কে সাথে নিয়ে কাজী সাহেদের প্রতিবেদন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে সিরিজ বৈঠক করেছেন দলটির শীর্ষ নেতারা। এরপর থেকেই মাঠের রাজনীতিতে এক দফা আন্দোলনের কথা বলছেন তারা। সিরিজ বৈঠক শেষে কেন্দ্রীয় নেতারা চাঙ্গা হলেও দলটির তৃণমূল কতটা প্রস্তুত আন্দোলনে প্রশ্ন ছিল নেতাদের কাছে। তারা বলছেন তৃণমূলকে সংগঠিত করতেই বার্তা দেওয়া হয়েছে সিরিজ বৈঠক থেকে। আমাদের মধ্যে থেকে যে সমস্ত কিছু নেতৃবৃন্দ যারা একটু অলস ছিল, অনেকে পারিবারিক কারণে হয়তো মাঠে আসে নাই, আর বিভিন্নভাবে উপর পর্যায়ের নেতারা, তৃণমূল না, তাদেরকে কড়া নির্দেশনা যে সুসংগঠিত করা প্রত্যেকটি এলাকায়। আমাদের যে মিটিংগুলো হচ্ছে তাতে করে আমাদের একটা
মেসেজ কিন্তু আমরা তৃণমূল পর্যায়ে দিতে চেষ্টা করছি, সেটা হচ্ছে সম্মেলনের মাধ্যমে আবার নতুন করে দলকে সাজিয়ে তৃণমূল পর্যায়ে নেতৃত্বকে ছড়িয়ে দিতে হবে। মাঠ পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা, সংগঠিত করা, দলকে ঢেলে সাজানো, এবং এই মেসেজটাই আমাদেরকে দেওয়া হয়েছে। আন্দোলন শুরু হলে গ্রেপ্তার হতে পারেন শীর্ষ নেতারা। সরকার বিরোধী আন্দোলনে নামলে গ্রেপ্তার আতঙ্ক ছড়িয়ে পড়ে তৃণমূলে। এবার আন্দোলনের ডাক দিয়ে পেছন ফিরে তাকানোর সুযোগ নেই বলছেন কেন্দ্রীয় নেতারা। বিএনপি ধরপাকড়ের ভয় করে না, কারণ আমরা বিশ্বাস করি যে ভয়, ভীতি, ধরপাকড় ছাড়া পৃথিবীর ইতিহাসে কেউ কখনো কোনো গণতান্ত্রিক আন্দোলন হয় নাই। 15টি বছর 11 থেকে শুরু করেছে, আমরা তো এগুলির মধ্যে আছি। আমার বিরুদ্ধে অনেক মামলা, আমাদের নেতাকর্মী সবার বিরুদ্ধে মামলা আছে। কাজে এই মামলা হামলাকে আমরা উপেক্ষা করে কিন্তু আমরা রাজপথে আছি এবং থাকবো। নির্বাচনী ব্যবস্থায় পরিবর্তন না আসলে আন্দোলনে যাবে বিএনপি। এজন্য দলের ত্যাগী নেতারা প্রস্তুত আছেন। জনগণের প্রয়োজনে বিএনপিকে ঘুরে দাঁড়াতে হবে বলছেন নেতারা। ত্যাগী কর্মীরা ছিল, আজকে তারা নেতৃত্বে আসছে ওয়ার্ড এবং ইউনিয়নে। তাদের সমন্বয়ে আমাদের দল সুসংগঠিত হচ্ছে। আমরা খালি আন্দোলন না, আমরা মানুষের অধিকারের সংগ্রামের জন্য আমরা মাঠে নামবো, এবং তার মধ্যে মূল যে বক্তব্য সেটি হচ্ছে গণতান্ত্রিক ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা। নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থার এক দফা দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনের পথে হাঁটছে দলটি। আওয়ামী লীগ 1996 সালে যেভাবে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করেছিল, তেমন আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি। কাজী শাহেদ, নিউজ 24, রাজশাহী। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কমিশন নিয়ে বিএনপির দুশ্চিন্তার কোনো কারণ নেই। আইন অনুযায়ী সার্চ কমিটির মাধ্যমেই নির্বাচন কমিশন গঠন করা হবে। মঙ্গলবার সকালে আমিনবাজার সেতু নির্মাণ কাজ পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন। নির্বাচনের মতোই নির্বাচন হবে, দেশের প্রচলিত নিয়ম অনুযায়ী। বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয়, বাংলাদেশেও ঠিক সেভাবে নির্বাচন হবে। একটা নির্বাচন কমিশনের মেয়াদ যেহেতু শেষ হয়ে আসছে, মাননীয় প্রধানমন্ত্রী গতকাল বলে দিয়েছেন কীভাবে নির্বাচন কমিশন পুনর্গঠন হবে। এই ইলেকশন কমিশন নিয়ে এখানে কোনো বিভেদ সংশয় থাকার কোনো কারণ নেই, কারণ এখানে বিএনপিরও প্রতিনিধিত্ব থাকে। রাজধানীর পশ্চিমাঞ্চলের জলাবদ্ধতা নিরসনে কল্যাণপুর রিটেনশন জলাধার প্রকল্পের জমি সীমানা নির্ধারণে সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, এই জলাধার ঘিরে জলসবুজ কেন্দ্রিক হাইড্রো ইকো পার্ক নির্মাণে নকশা তৈরির কাজ প্রায় শেষ। প্রধানমন্ত্রীর সম্মতি পেলে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছেড়ে এই প্রকল্পের অর্থ সংগ্রহ করা হবে। বিস্তারিত জানাচ্ছেন তালুকদার বিপ্লব। বর্ষা মৌসুমে ভারী বৃষ্টিপাতে যাতে রাজধানীর পশ্চিমাঞ্চলে জলাবদ্ধতা তৈরি না হয়, সেই জন্য 2006 সালে 53 একর জায়গার উপর কল্যাণপুর রিটেনশন পন্ড অর্থাৎ বৃহৎ জলাধার প্রকল্প হাতে নেয় ঢাকা ওয়াসা। কিন্তু গেল 15 বছরে প্রকল্পটি বাস্তবায়ন না হওয়ায় দখল হয়ে যায় এই জলাধারের 171 একর জায়গা। এবার বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতায় এই জমি উদ্ধার করতে চায় ডিএনসিসি। এছাড়া এই জলাধার ঘিরেও নেওয়া হয়েছে হাইড্রো ইকো পার্ক নির্মাণের মহা পরিকল্পনা। আমাকে সিএস এবং আরএস যেটাতে মানে ম্যাক্সিমাম যেটা আছে সেই দাগগুলো নিয়ে আমরা কাজ করব। এই কাজগুলো দেওয়ার জন্য আমাদের সাথে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে কথা হয়েছে। প্রকল্পের মূল পরিকল্পনা কল্যাণপুরের 5টি খালের অতিরিক্ত পানি জলাধারে ধারণ করে পাম্পের সাহায্যে তুরাগে ফেলা। নগর পরিকল্পনাবিদরা মনে করেন এর ফলে ঢাকার পশ্চিমাঞ্চলে ভারী বৃষ্টিপাতে জলাবদ্ধতা হবে না। একই সাথে খালগুলো বাদ দিয়ে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট তৈরি করা। মূলত জলাধার ঘিরে 110 একর জায়গার উপর জল সবুজ কেন্দ্রিক হাইড্রো ইকো পার্ক নির্মাণ প্রকল্পে 10টি জোনে থাকছে অর্ধশতাধিক স্থাপনা। একই সঙ্গে মাঝখানে দুটো আইল্যান্ডে বার্ড এভিয়ারি, প্রজাপতি গার্ডেন এবং বি কালচার, এগুলোর মাধ্যমে ওই ইয়াং সোল প্রকৃতি নির্ভর শিক্ষালয় হিসেবে ব্যবহার করতে পারবে। রোয়িং, বোটিং এবং প্রকৃতিদত্ত জলে
সাঁতার কাটা, সুইমিং পুলে নয়, সব কিছু ফ্যাসিলিটির মধ্যে থাকছে। মেয়র জানিয়েছেন এই প্রকল্পের অর্থ সংগ্রহ করতে উন্নত বিশ্বের মতো বাজারে গ্রিন বন্ড ছাড়া হবে। এমন উদ্যোগে ডিএনসিসির পাশে থাকতে চায় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনও। শহরের বাতাস, পানি, মাটির মান উন্নয়ন এবং আমাদের সুন্দর একটি নগরী ওনারা যাতে আমাদের উপহার দিতে পারেন, তার ফাইন্যান্সিয়াল সলিউশন কিভাবে ক্যাপিটাল মার্কেট দিতে পারে সেটা নিয়ে আমরা কথা বলেছি। যেটা মিউনিসিপ্যালিটি বন্ড, যেটা সেটার ইন্টারেস্ট কিন্তু বেশি, কিন্তু প্রায় 5%-এর মতন। এটা আমরা 2.5%, যে আমরা 2.5% টাকা যদি পাই তাহলে আমাদের পে ব্যাক করতে তো সুবিধা হবে আমাদের। ডিএনসিসি মেয়র জানান, চলতি বছর প্রধানমন্ত্রীর সাথে এক বৈঠকে প্রকল্পটির অনুমোদন পাওয়ার সম্ভাবনা রয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন সম্ভব হলে এটি দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বাধুনিক জলসবুজ ঘেরা হাইড্রো ইকো পার্ক হবে। তালুকদার বিপ্লব, নিউজ 24, ঢাকা। টানা বৃষ্টিতে রংপুর নগরীর বিভিন্ন স্থান এখন পানিতে তলিয়ে আছে। শ্যামাসুন্দরী এবং কেরি ক্যানেলে পানি বাড়ার সঙ্গে সঙ্গে বেশ কিছু ব্যস্ততম সড়ক এবং নিম্নাঞ্চলে হাঁটু পানি জমেছে। রাস্তাঘাট, দোকানপাট এবং ঘরে পানি ওঠায় দুর্ভোগে পড়েছে নগরবাসী। অনেক রাস্তায় যান চলাচলও ব্যাহত হচ্ছে। জলাবদ্ধতার সংকট নিরসনে এরই মধ্যে নানা উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানালেন সিটি মেয়র। আবহাওয়া অফিস বলছে, আজও সারাদিন অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশে করোনা পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে। প্রায় 2 মাস ধরে নিম্নমুখী করোনায় দৈনিক আক্রান্ত, মৃত্যু এবং শনাক্তের হার। এ কারণে হাসপাতালেও কমেছে রোগী। 24 ঘন্টায় করোনা এবং উপসর্গে কয়েক জেলায় প্রাণ হারিয়েছেন 9 জন। রাজশাহী মেডিকেলের করোনা ওয়ার্ডে 4 জনের মৃত্যু হয়েছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে 1 জনের মৃত্যু হয়েছে। এছাড়া বরিশালে 1, চট্টগ্রামে 1, কুষ্টিয়ায় 1 এবং যশোরে 1 জন মারা গেছেন। আজ বিশ্ব শিক্ষক দিবস। আর এই দিবসের আগেই দেশে 2 লাখ প্রাইমারি স্কুল শিক্ষক স্থায়ীভাবে এই পেশা ছেড়েছেন। আর পেশা ছাড়ার দোরগোড়ায় আছেন আরও 3 লাখ শিক্ষক। করোনার এই সময় বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি শিক্ষা প্রতিষ্ঠান, এমন দাবি বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের। তাই দেশের ভবিষ্যৎ নাগরিক গড়ে তোলার এই কারিগররা বললেন, এমন দিবস পালন মূল্যহীন। নাইমালজিকো রিপোর্ট। রাজধানীর আদাবর বাজার এলাকার পপুলার ইন্টারন্যাশনাল স্কুলটির প্রধান শিক্ষক আমেনা বেগম। করোনার প্রকোপে স্কুল বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়েন তিনি। পরিবার নিয়ে তাই নিজের ভাড়া বাসা ছেড়ে স্কুলটির 2টি কক্ষে সাজিয়েছেন সংসার। যে স্কুলের আলমারি একসময় শিশুদের পড়ার বই খাতায় ঠাসা থাকতো, এখন সেখানে জায়গা করে নিয়েছে রং বেরঙের জামা কাপড়, যা বিক্রি করে সংসার চালাচ্ছেন আমেনা। এদিকে স্কুল খুললেও শিক্ষার্থীর সংখ্যা এখনো অর্ধেকেরও কম বলে জানান তিনি। স্কুল প্রতিষ্ঠানগুলো খোলার পরেই না পারছি শিক্ষকদের বেতন দিতে, না পারতেছি ভাড়া মেনটেন করতে, না আসতেছে সম্পূর্ণ স্টুডেন্টরা। যেখানে শিক্ষকদেরই কোনো গুরুত্ব নেই, তাহলে দিবসটাকে আমরা কিভাবে গুরুত্ব দিব? বাংলাদেশ কিন্ডারগার্টেন স্কুল ঐক্য পরিষদের চেয়ারম্যান ইকবাল বাহার চৌধুরী বলেন, দেশে 60,000-এর বেশি প্রাথমিক বিদ্যালয় আছে, যার মধ্যে বন্ধ হয়ে গেছে 20,000-এর বেশি। আর করোনার এই সময় কারো কোনো সহযোগিতা না মেলায় 10 লাখ শিক্ষকের মধ্যে 2 লাখ স্থায়ীভাবে শিক্ষকতার মতো এই মহান পেশা ছেড়েছেন। আমাদের প্রায় অর্ধেকের মতো শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ হয়ে গিয়েছে। যে প্রতিষ্ঠানগুলি এখনো টিকে আছে সেগুলি যদি অতি দ্রুততম সময়ের মধ্যে প্রতিষ্ঠান খুলে দেওয়া না হয় তাহলে সেগুলিও বন্ধ হওয়ার আশঙ্কা রয়েছে। তাই শিক্ষকদের এই পেশায় ধরে রাখতে সরকারের সহযোগিতা চান তারা। আর বিশ্বের অন্যান্য দেশে এই দিবসের প্রতিপাদ্য শিক্ষা পুনরুদ্ধারের কেন্দ্রবিন্দুতে শিক্ষক হলেও দেশের জন্য শিক্ষক মর্যাদার সাথে বাঁচতে চায়, এমন প্রতিপাদ্য করার আহ্বান জানান তারা। অন্য রকমের কাজ। নাইমালজিকো, নিউজ 24, ঢাকা। গেল দিন সোশ্যাল মিডিয়ার অত্যন্ত জনপ্রিয় প্ল্যাটফর্মগুলোর পরিষেবা ভেঙে পড়ার পর আবারও সচল হয়েছে। হোয়াটসঅ্যাপ থেকে টুইট করেও জানানো হয়েছিল পরিষেবা পুনর্বহাল করতে তারা কাজ করছেন। রাত 9টা থেকে ব্যবহারকারীরা হঠাৎই এই সমস্যার সম্মুখীন হন। প্রায় 6 ঘন্টারও বেশি সময় বন্ধ থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম,
হোয়াটসঅ্যাপ। তারপর ধীরে ধীরে ফিরতে শুরু করে সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় এই প্ল্যাটফর্মগুলো। তবে ঠিক কী কারণে এই বিপর্যয় তা কোনো পক্ষই পরিষ্কার করেনি। চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায় লক্ষ্মীপুর গ্রামে 2 নারীকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় 2 আসামির ফাঁসি কার্যকর করা হয়েছে। সোমবার রাত 11:15টায় যশোর কেন্দ্রীয় কারাগারে তাদের ফাঁসি কার্যকর করা হয়। কারাগারের জেলার জানান, সব আনুষ্ঠানিকতা শেষে দুজনের মরদেহ তাদের স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। 2003 সালের 27 সেপ্টেম্বর আলমডাঙ্গার জোরগাছা গ্রামের 2 নারীকে রায় লক্ষ্মীপুর গ্রামের মাঠে হত্যা করা হয়। হত্যার আগে তাদের গণধর্ষণ করা হয়। এই ঘটনায় নিহত এক নারীর মেয়ে বাদী হয়ে পরদিন আলমডাঙ্গা থানায় হত্যা মামলা করেন। জেলা ম্যাজিস্ট্রেট প্রতিনিধি, সিভিল সার্জন, পুলিশ সুপারের প্রতিনিধি, আমাদের ডিআইজি প্রিজন্স মহোদয়, আমরা যথাযথ ফাঁসি কার্যকর করেছি এবং মৃতদেহ হস্তান্তরের কার্যক্রম সমাপ্ত করেছি। রাজধানীর পল্লবীর 3 তরুণী সহ মিরপুরে মোট নিখোঁজ 8 তরুণীর মধ্যে মিরপুরের 5 জনকে উদ্ধার করা হয়েছে। 2 জনকে সদরঘাট আর অন্য 2 জন নেত্রকোনা থেকে উদ্ধার করা হয় বলে জানান মিরপুর বিভাগের ডিসি ASM মাহতাবউদ্দিন। পরে মিরপুরের আরও একজনকে উদ্ধার করা হয়। পুলিশ জানায়, উদ্ধারকৃত মিরপুরের তরুণীদের নিখোঁজ হওয়ার মূল কারণ স্পষ্ট নয়। গেল বৃহস্পতিবার পল্লবী থেকে নিখোঁজ হন স্নেহা, নিশা এবং কানিস ফাতেমা নামের 3 তরুণী। একই দিন মিরপুর মডেল থানা এলাকা থেকে নিখোঁজ হন 2 তরুণী। শুক্রবার মিরপুর মডেল থানা এলাকা থেকে আরও 2 তরুণী নিখোঁজ হন। মডেল থানা থেকে 4 জন মিসিং হয়েছিল। 30 তারিখ হয়েছে 2 জন, 1 তারিখ হয়েছে 2 জন, এই মোট 4 জন। এই 4 জনই 2 জনকে উদ্ধার করা হয়েছে সদরঘাট থেকে আর 2 জনকে উদ্ধার করা হয়েছে নেত্রকোনা থেকে। বগুড়া টুপি যাচ্ছে মধ্যপ্রাচ্য সহ বিভিন্ন দেশে। আর্থিকভাবে লাভবান হচ্ছেন নারী কর্মীরাও। এ বিষয়ে আরো জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুস সালাম বাবু। বাবু, এই টুপি রপ্তানি প্রসঙ্গে আসলে স্থানীয় যারা রয়েছেন তারা কি বলছেন? অর্থী আজ থেকে প্রায় 30 থেকে 35 বছর আগে শখের বসে এক নারী টুপি তৈরি করেছিল। পরবর্তীতে সেই টুপি থেকেই কিন্তু আজকে বগুড়া জেলার বিভিন্ন উপজেলা সহ সিরাজগঞ্জ জেলায় ছড়িয়ে পড়ছে এই টুপির কার্যক্রম। এবং এই টুপিকে কেন্দ্র করেই বগুড়াতে গড়ে উঠেছে সুতা প্রসেসিং কারখানা। আমরা রয়েছি শেরপুরের একটি কারখানায়, যে কারখানাতেই সুতা তৈরি করে সেখান থেকে টুপি পাঠানো হচ্ছে বিভিন্ন এলাকায় এবং সেই সুতা থেকেই গ্রামীণ নারীরা টুপি তৈরি করছেন এবং এই টুপি যাচ্ছে বাংলাদেশের চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন স্থানে। আমরা দেখেছি যে গ্রামীণ নারীরা তাদের কাজের ফাঁকে ফাঁকে তারা টুপি তৈরি করছে এবং বাড়তি আয় করে সংসারে সচ্ছলতা এনেছেন। আমরা কথা বলবো এই বগুড়া জেলা জালি টুপি অ্যাসোসিয়েশনের সভাপতি, যিনি প্রতি মাসেই মধ্যপ্রাচ্যের টুপি রপ্তানি করছেন, জুয়েল আকন্দ। তিনি জানাবেন যে তাদের এখন কি অবস্থা টুপি রপ্তানিতে। আসসালামু আলাইকুম। আমাদের এই বগুড়া জেলাতে প্রচুর সংখ্যক নারীরা এই জালি টুপি তৈরির সাথে জড়িত আছেন। তাদের উৎপাদিত টুপি দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। আপনার সৌদি আরব, দুবাই, কাতার সহ পাকিস্তান, ইন্ডিয়া বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে। আর ধন্যবাদ। উনি জানালেন যে বিভিন্ন দেশেই যাচ্ছে তাদের টুপি এবং এই টুপির মাধ্যমেই কিন্তু গ্রামীণ নারীরা তারা অর্থনীতিতে ভালো অবদান রাখছে এবং তাদের কর্মসংস্থান হয়েছে। বেকার নারীদেরও কর্মসংস্থান, তাদের পাশাপাশি স্কুল কলেজের শিক্ষার্থীরাও কিন্তু টুপি তৈরি করছে। তো বগুড়ার টুপি দেশের চাহিদা মিটিয়ে সারা দেশের বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে যাচ্ছে। এই ছিল বগুড়া থেকে সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আপনার কাছে। অর্থী, ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে সহকর্মী আব্দুস সালাম বাবু যুক্ত হয়েছিলেন বগুড়া থেকে। সাভারের রানী মারা যাওয়ার পর এখন গাজীপুরে আরও এক খর্বকায় গরুর সন্ধান মিলেছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে গাজীপুর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শেখ শফিউদ্দিন জিন্না। বাংলাদেশে কিন্তু
এখনো পর্যন্ত যে খর্বাকার গরু ছিল সেই সাভারের আশুলিয়ার সেই রানী, আসলে সাভারের আশুলিয়ার সেই রানী মারা যাওয়ার পর এই গত পরশুদিন কিন্তু গাজীপুরের শ্রীপুরে একটি গরুর সন্ধান পাওয়া গেছে। এই গরুটির নাম সেই খামারি কিন্তু অনেকটা মানে শখ করে নাম রেখেছে টুনটুনি। আমি যদি আপনার দেখাই যে এই যে গরুটা কিন্তু উচ্চতা প্রায় 22 ইঞ্চি হবে আর ওজন 20 কেজি প্লাস হবে। গরুটির বয়স কিন্তু 1 বছর 2 মাস। আমি এখানে উপস্থিত রয়েছেন কিন্তু শ্রীপুর উপজেলা ইউনু এবং প্রাণী সম্পদ কর্মকর্তা। আমি যদি ওনাদের সাথে কথা বলি, এই খামারি জনাব আবুল কাসেমের ভাষ্যমতে এই গরুর বাচ্চাটির জন্মের সময় বয়স ছিল তখন এর ওয়েট ছিল 1.5 থেকে 2 কেজি। এক বছর শেষে এর ওজন হয়ে গেছে এখন 22 কেজি। আসলে এটা জন্মের সময় ওজন কম, এটা জন্মের সময় কেন কম ওজনে এত বাচ্চা হলো বা এটা খর্বাকৃতি হবে কিনা, এটা আসলে আমাদের পানি সম্পদ বিশেষজ্ঞ যারা রয়েছেন এবং পানি সম্পদ ডিপার্টমেন্ট রয়েছেন তারা গবেষণার মাধ্যমে এটা আসলে বলতে পারবেন। এই মুহূর্তে সাভারের যে রানী ছিল সেটি মারা যাওয়ার পর আমার মনে হচ্ছে যে আমার জানা মতে এই আবুল কাসেমের যে বাছুরটি আছে সেটি আমার মনে হয় যে বিশ্বের সবচেয়ে হয়তো খর্বাকৃতির গরু হবে বলে আমি মনে করি। তো এরকম গরু আমার জানা মতে আর বিশ্বের কোথাও নেই। তো জেনেটিক্যাল যে বিষয়টা সেটি অবশ্যই গবেষণার দাবি রাখে। ধন্যবাদ আপনাকে। আমি যদি আরেকটু দেখাই যে এই যে গরুটা, এই গরুর পাশে কিন্তু খামারি রয়েছেন। আমি ওনার সাথে যদি কথা বলি যে আসলে এই গরুটা বয়স কত আর গরুটার ওজন কত? এই গরুটার ওজন এখন 22 কেজি, এর বয়সটা হলো 13 মাস। রসে ভরা আখের বাম্পার ফলনে চট্টগ্রামের আখ চাষিদের মুখে খুশির ঝলক। ভালো দাম পাওয়ায় খুশি তারা। দেশীয় আখ দিয়ে উৎপাদন হচ্ছে গুড়, চিনি সহ আরও কিছু খাদ্যপণ্য। সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আরও বেশি আবাদ জমিতে হবে আখের ফলন। কৃষি কর্মকর্তারা বলছেন নতুন নতুন জাতের আখ চাষের আবাদ করে তুলতে চলছে চেষ্টা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। ইক্ষু থেকে আখ দেখতে বাঁশের মতো, পুরো শরীর টসটসে রসে ভরা। চট্টগ্রামের মাটিতেই নানান রঙের আখ যেন নজর কাটছে সবার। শুধু চট্টগ্রামের 350 হেক্টর জমিতেই আবাদ হয়েছে আখের। ভালো ফলন আর দামও বেশি পাওয়ায় খুশি চাষিরা। তবে সরকারের পৃষ্ঠপোষকতা পেলে আখ চাষে আগ্রহ আরও বাড়বে বললেন চাষিরা। আমাদেরকে তো চাষের জন্য সরকারের বরাবর বলে এই দিবে সেই দিবে, আমাদেরকে তো কোনো কিছু দিতেছে না। ফলন মোটামুটি ভালো হয়েছে, আরো ভালো হয়েছে যদি বৃষ্টি প্রথম অবস্থা হতো। এদিকে চট্টগ্রামে আখ চাষের বাম্পার ফলন হওয়ায় দেশের বিভিন্ন স্থান থেকে ছুটে আসছে ব্যাপারীরা। আমরা কিনিল 70,000 75,000, ওগুলো আমরা আবার 350 কত 2,25,000 টাকা বিক্রি হয়। আখের ভালো ফলনে খুশি কৃষি কর্মকর্তারা। এই বছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো আখের ভালো ফলন পাওয়া যাচ্ছে। প্রায় প্রতি হেক্টর জমিতে 50 থেকে 55 টন পার হেক্টর আমরা ফলন পাচ্ছি। আখের ফলন আরো বাড়াতে নতুন নতুন জাতের আখের গবেষণা করছে কৃষি বিশেষজ্ঞরা। তবে এই জাতের পাশাপাশি আর কিছু নতুন চিবি খাওয়ার নতুন নতুন জাত আছে, বিশেষ করে রং বিলাস এই জাতটি খুবই ভালো। বাংলার সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউটের এই জাতটা যদি আমরা কৃষক পর্যায়ে সম্প্রসারণ করতে পারি, ফলন যেভাবে বৃদ্ধি পাবে। আখের রস বিভিন্ন জনবহুল এলাকায় মেশিনের সাহায্যে চাপিয়ে রস প্রতি গ্লাস 15 থেকে 20 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। অন্যদিকে আখ দিয়ে তৈরি হচ্ছে গুড়, চিনি সহ নানান রকমের খাদ্যপণ্য। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুষ্টিয়ার রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে ফেলা বর্জ্যের দুর্গন্ধে অতিষ্ঠ চলাচলকারী যাত্রী এবং স্থানীয়রা। জমানো বর্জ্যের কারণে বৃষ্টির পানি জমে নষ্ট হচ্ছে মহাসড়কও। এ কারণে সব বর্জ্য গড়িয়ে পাশের পানি নিষ্কাশন খালে ফেলেছে সড়ক বিভাগ। আর এতে অসন্তুষ্টি প্রকাশ করেছে কুষ্টিয়া পৌরসভা। জাহিদুজ্জামানের প্রতিবেদনে বিস্তারিত, ক্যামেরায় ছিলেন শেখ ইমন। ঢাকা রোড নামের এই আঞ্চলিক মহাসড়কের কুষ্টিয়া প্রান্তে দীর্ঘদিন জমে আছে বিশাল ময়লার স্তূপ। দূর থেকে বস্তা ভরে এনে সড়কের পাশে ময়লা ফেলে রাখে, এমনকি মরা পশু ফেলে রাখা হয় অঘোষিত এই ভাগাড়ে। ময়লা পচা উৎকট গন্ধে অতিষ্ঠ এলাকার মানুষ। আর সড়কে চলাচলকারীদের জন্য দুর্গন্ধের এই জায়গাটি পার হওয়ায় যেন দুষ্কর। নোংরা আবর্জনার জন্য আমাদের যাতায়াতের অনেক সমস্যা হয়, শ্বাস প্রশ্বাসের সমস্যা হয়। যে গন্ধ, আমরা ধরেন ভাত খেতে পারি না,
মানে বমি ঠেলে আসে, অসুখ বিসুখ, ছেলেপেলে ডায়রিয়া হয়। ময়লা আবর্জনা বাচ্চা কাচ্চা নিয়ে আমরা কিভাবে বাস করবো এই জায়গায়? ময়লার স্তূপে পানি জমে ক্ষতি হচ্ছে সড়কের, সে কারণেই ময়লা গড়িয়ে খালে ফেলে দিয়েছে সড়ক বিভাগ। দূষিত ময়লা পানি মানুষের গায়ে পড়ে, পানির সময় রোড সাইড দিতে গিয়ে অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও থাকে। সে কারণে আমাদের নির্বাহী প্রকৌশলী মহোদয় এইটাকে অপসারণ করার জন্য এক্সকেভেটর দিয়েছেন। ময়লার সঠিক ব্যবস্থাপনা না করায় সমস্যার সমাধান হয়নি, বরং দুর্গন্ধ আরও বেড়েছে আর নিষ্কাশন খাল ভরাট হওয়ার আশঙ্কা করছে কুষ্টিয়া পৌরসভা। আমরা অবশ্যই তাদের বলবো যে যারা এটা করলো তাদেরকে বলবো যে আপনি এটা করলেন কেন, তার কি জবাব দেয়, তারপর আমরা সেই জবাবের পরিপ্রেক্ষিতে আমাদের আইনগত ব্যবস্থা থেকে আমরা নেব। ময়লা না ফেলার জন্য সাইনবোর্ড লাগানো হলেও এখনো বিক্ষিপ্তভাবে বস্তা ভর্তি ময়লা ফেলে রাখা হচ্ছে সড়কের বিভিন্ন জায়গায়। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া। লক্ষ্মীপুরের মেঘনা নদী তীরবর্তী এলাকার প্রায় 14 কিলোমিটার বেড়িবাঁধের বেহাল দশা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন সংস্কারের অভাবে খানাখন্দে পরিণত হয়েছে এই বাঁধ। এমন অবস্থায় বাঁধ দিয়ে যানবাহনের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে প্রতিনিয়ত চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে নদী তীরবর্তী লাখো মানুষকে। সাইদুল ইসলাম পাবিলের তথ্য ছবিতে দেখুন ডেস্ক রিপোর্ট। লক্ষ্মীপুর সদর, কমলপুর, রামগতি ও রায়পুরের নদী তীরবর্তী লাখো মানুষের জন্য এই বেড়িবাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে যে কোনো দুর্যোগ মুহূর্ত ও জলোচ্ছ্বাসে আশ্রয় নেওয়া সহ শহররক্ষা বাঁধ হিসেবেও ভূমিকা রাখছে এটি। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংস্কার না করা ও মেঘনার ভাঙনে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বাঁধটি। বাঁধের কিছু অংশ পাকা থাকলেও দুই পাশ থেকে মাটি সরে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে। আবার কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এমন পরিস্থিতিতে নদী তীরবর্তী বাসিন্দাদের শহরের সঙ্গে সহজ যোগাযোগের এ মাধ্যম চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে বিপাকে পড়েছেন লাখো মানুষ। এই বাচ্চা কারণে হাসপাতাল যাইতেছি, এখন দেখেছি রোডঘাটও খারাপ, রিক্সা গাড়ির মধ্যে উঠতে পারি না, সিএনজি কোনো কিছু চলতেছে না। গর্ভবতী মহিলারা অনেক একটা রুগী নিয়ে যেতে পারে না, কিন্তু রাস্তাঘাট করে না, ল্যাম্বসার মানে করে না। এটা গুরুত্বপূর্ণ সড়ক, এই রাস্তা দিয়ে প্রতিদিন আপনার শত শত যানবাহন চলে, কিন্তু এই রাস্তাটি দীর্ঘদিন থেকে বেহাল অবস্থা। সংশ্লিষ্টরা জানান, এই বাঁধ মেরামতের জন্য প্রকল্প প্রস্তাবনা পাঠানো হয়েছে। বরাদ্দ পেলেই কাজ শুরু হবে। 13 কিলোমিটার বাঁধ আছে, এর বিভিন্ন জায়গায় যে মাটির কাজ আছে ছোট ছোট, যেগুলো মেরামত যোগ্য, এগুলো আমরা রাজস্ব বাজেটে বরাদ্দ চেয়েছি। বরাদ্দ পেলে এই অর্থ বছরে এগুলো আমরা কাজ করে দেব। আমরা একটা প্রকল্প তৈরি করার জন্য পানি সম্পদ বিভাগকে বলা হয়েছে, তারা সেই কার্যক্রম তৈরি করছে। প্রস্তাবনা তারা অনুমোদন পেলেই সেটি হয়তো অনুমোদন হলে আমরা টেন্ডার প্রক্রিয়াটা শুরু হবে। জনদুর্ভোগ লাঘবে দ্রুত এই বেড়িবাঁধ সংস্কারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দীর্ঘদিন সংস্কারের অভাবে বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে জামালপুরের আশ্রয়ণ প্রকল্প। 23 বছর আগে তৈরি করা এই প্রকল্পের প্রায় প্রতিটি ঘর ভেঙে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। এই অবস্থায় বাধ্য হয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছেন অনেকেই। তবে এসব ঘর মেরামতে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তানভীর আজাদ মামুনের তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। 1998 সালে জামালপুর পৌর এলাকার বেলাটিয়া পুলিশ লাইনের পাশে প্রায় 4 একর জমিতে নির্মাণ করা হয় খুপি বাড়ি আশ্রয়ণ প্রকল্প। সুবিধাভোগীদের অভিযোগ, 2 দশকে একবারও সংস্কার করা হয়নি এসব বাড়ি। এ অবস্থায় ভেঙে পড়েছে ঘরের বিভিন্ন অংশ। ভাঙা ঘরের বাসিন্দাদের বর্ষায় সঙ্গী জল আর শীতে কুয়াশা। টিউবওয়েলগুলো নষ্ট, ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থাও। এই অবস্থায় আশ্রয় কেন্দ্র ছেড়ে চলে গেছে 30টি পরিবার। এসব ঘর মেরামত করার কোনো সামর্থ্য না থাকায় বিপাকে পড়েছেন তারা। প্রতি বছরে ঘর ঠিক করে দেয় না, তাহলে আমরা কিভাবে কি করি? বৃষ্টি এলে ঘরের ভিতরে পানি পড়ে, উঠানে বন্যা আসে, টিউবওয়েল গুলো নষ্ট হয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, আশ্রয়ণ প্রকল্পের এসব ঘর মেরামতে দ্রুতই উদ্যোগ নেওয়া হবে। আমাদের বর্তমান পরিকল্পনা হচ্ছে যে এই ঘরগুলো যারা আছে তাদের সাথে যোগাযোগ করে তারা যাতে বসবাস উপযোগী করে ঘরটা ফিরে পায়, সেই ব্যবস্থা করার একটা পরিকল্পনা আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। বর্তমানে এখানে বসবাস করছে 100 দরিদ্র পরিবার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।
নওগাঁয় রেকর্ড পরিমাণ জমিতে আগাম জাতের শিম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। স্থানীয় পাইকারি বাজারে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 100 থেকে 110 টাকা পর্যন্ত। এ জাতের শিম আবাদে কৃষকদের সব ধরনের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। বাবুল আক্তার রানার তথ্য ছবি নিয়ে দেখুন ডেস্ক রিপোর্ট। নওগাঁর অধিকাংশ মাঠে দেখা মিলবে এমন আগাম জাতের শিম চাষের দৃশ্য। আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও বেশ ভালো হয়েছে। কৃষকরা জানান, বিঘা জমিতে শিম চাষে উৎপাদন খরচ হয় 20,000 টাকা আর তা বিক্রি হয় 80,000 টাকায়। বর্তমান বাজারে 100 থেকে 110 টাকা কেজি দরে শিম বিক্রি হচ্ছে, এতে বেশ লাভ হচ্ছে। 1 বিঘা জমিতে আমাদের খরচা হয় 20 থেকে 22,000 টাকা আর বিক্রি আসে 80 থেকে 90,000 টাকা। এরকম আবহাওয়া যদি চলতে থাকে হয়তো কোনো ক্ষতির সম্মুখীন না হলে আমরা লাভবান হব। এখানকার শিম ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন বিভিন্ন জেলায়। জয়পুরহাট নিয়ে যায়, দেখেন নওগাঁ নিয়ে যায়, হয়তো রাজশাহী নিয়ে যায়, দেখো চট্টগ্রাম নিয়ে যায়। কৃষি বিভাগ বলছে, আগাম শিম চাষে বেশ লাভবান হচ্ছেন কৃষকরা, আর এই জাতের শিম চাষে কৃষকদের সকল প্রকার সহযোগিতা করা হচ্ছে। শিম চাষে আমাদের কৃষি বিভাগ থেকে উপসহকারী কৃষি অফিসারদের মাধ্যমে এবং উপজেলা কৃষি অফিস থেকে কৃষকদের প্রযুক্তিগত বিষয়ে সহায়তা করা হচ্ছে। চলতি বছর নওগাঁ জেলায় আগাম জাতের শিম চাষ হয়েছে 700 হেক্টর জমিতে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। গেল সপ্তাহে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে পরিবহন ব্যয় কিছুটা কমেছে। পণ্য পরিবহনের মন্দা, বিদ্যুৎ সংকটে চীনের শিল্প উৎপাদনের ধীর এবং চাহিদা কমে যাওয়ায় পরিবহন ব্যয়ের এমন নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। সাংহাই পণ্যবাহী কোম্পানির একজন নির্বাহীর বরাতে রয়টার্স জানায়, চীন থেকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে 40 ফুট কন্টেইনার পরিবহন ব্যয় 4 দিনের ব্যবধানে অর্ধেকে নেমেছে। পূর্ব উপকূলে 1/4 বেশি কমেছে স্পট পণ্য পরিবহন ব্যয়। কন্টেইনার প্রতি এই ব্যয় নেমেছে $20,000 থেকে $15,000। গেল মাসের শেষ সপ্তাহে চীন ও যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের মধ্যে একটি রুটে পণ্য পরিবহন ব্যয়ের হার প্রায় অর্ধেকে নেমে আসে, যে রুটটি পরিচালনা করে থাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় কন্টেইনার পণ্য পরিবহন কোম্পানি ম্যাটসন। বৃহস্পতিবার বিধানসভায় শপথ নিতে যাচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনা আবহে ছোট আকারেই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। শপথ অনুষ্ঠানে রাজ্যপাল জগদীপ ধনখড়কেও আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে রোববার রেকর্ড করে ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভার ভবানীপুর আসনের উপনির্বাচনে বিজয়ী হন মুখ্যমন্ত্রী মমতা। ভবানীপুর আসনের উপনির্বাচনে 58,832 ভোটে জয়ী হন তৃণমূল নেত্রী। যদিও মমতার শপথ পড়ানো নিয়ে খানিকটা বিতর্ক হচ্ছে, তবে বৃহস্পতিবার বিধানসভায় এসে বিধায়ক মমতা সহ আরও 2 বিধায়ককে শপথ বাক্য পাঠ করানোর আবেদন জানানো হয়েছে রাজ্যপালকে। মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের জামিন আবেদন নাকচ করে দিয়েছেন মুম্বাইয়ের এক আদালত। আগামী 7 অক্টোবর পর্যন্ত নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোর হেফাজতে রাখা হবে তাকে। তবে আরিয়ানের আইনজীবী দাবি করেছেন, মাত্র কয়েকটি SMS এর উপর ভিত্তি করে আটক হয়েছেন কিং খানের পুত্র। নিবিড় আমিনের ডেস্ক রিপোর্ট। আটকের 4 দিন পরেও ছাড়া পেলেন না শাহরুখ পুত্র আরিয়ান খান। মুম্বাইয়ের আদালতের জামিন শুনানিতে বলা হয়, আরিয়ান সহ অন্য 7 জনের বিরুদ্ধে তদন্তের গুরুত্ব রয়েছে, আর তা চালিয়ে যেতেই আপাতত আরিয়ানকে থাকতে হবে দেশটির মাদক নিয়ন্ত্রণ সংস্থা NCBর হেফাজতেই। এরই মধ্যে আরিয়ানের ফোন জব্দ করেছে NCB, যাতে পাওয়া গেছে মাদক লেনদেন সংক্রান্ত বেশ কিছু হোয়াটসঅ্যাপ মেসেজ। আর সেসব থেকেই আন্তর্জাতিক মাদক চক্রের সূত্র পাওয়া যেতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। যদিও আরিয়ানের আইনজীবী সতীশ মানসিন্ডে দাবি করছেন, NDPC আইনের আওতায় কোনো মাদক জব্দ হয়নি তার মক্কেলের কাছ থেকে, আর তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোও ছিল জামিনযোগ্য। এদিকে আরিয়ানকে নিয়ে আলোচনায় বারবার উঠে আসছে মুনমুন ধমেচার নাম। মধ্যপ্রদেশের একটি ব্যবসায়ী পরিবারের মেয়ে মুনমুন পেশায় একজন মডেল। প্রমোত্তরী পার্টি থেকে শাহরুখের পুত্রের সাথেই আটক হয়েছিলেন তিনি, যার স্যানিটারি প্যাডে লুকিয়ে রাখা ছিল মাদক। NCBর জেরায় মুনমুন জানান, একটি আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন হোটেলের কাছ থেকে মাদক সংগ্রহ করেছিলেন তিনি। নিবিড় আমিন, নিউজ 24। জানাবো খেলার খবর।
টানা 2 জয়ে সাফ চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে শীর্ষে নেপাল, আর সমান 1 জয় আর ড্রয়ে বাংলাদেশের অবস্থান 2-এ। পয়েন্ট টেবিলে সেরা 2 দলের মধ্যে শিরোপা লড়াই, যদিও বাংলাদেশ নেপাল ছাড়াও 2টি ম্যাচ খেলেছে শ্রীলঙ্কাও। লঙ্কানরা একটি ম্যাচেও জয় না পাওয়ায় বাকি 2 দল মালদ্বীপ আর ভারতের থাকছে সেরা 2-এ উঠে আসার সুযোগ। এখন পর্যন্ত এই 2 দলই খেলেছে একটি করে ম্যাচ, যেখানে বাংলাদেশের সাথে ড্র করায় 1 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে ভারত, আর কোনো পয়েন্ট ছাড়া বর্তমান চ্যাম্পিয়ন মালদ্বীপের অবস্থান টেবিলের 4 নম্বরে। এই ছিল এখনকার আয়োজন, সাথে থাকার ধন্যবাদ সবাইকে।